ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি রায়। পর্ব সংখ্যা ৮১। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস। গাড়িটা যতক্ষণ অবধি চোখের আড়াল না হয় ঠায় দাঁড়িয়ে রইল প্রিয়তা। নিঃসঙ্গ হাঁটার পানে চাইতেই একসময় ডুকরে কেঁদে ওঠে। ভালোবাসার মানুষটাকে দূরে পাঠাতে মন চাচ্ছে না। অজানা সংখ্যা যেন তার পিছুই ছাড়ছে না। এই লম্বার মতো বেপরোয়া লোকটার জন্য থাকা ভালোবাসার পরিধি হুট করে অসহ্য রকম বেড়ে গেছে। নিজের মনের সংবরণ করতে পারেনি প্রিয়তা। এখন কি করবে? এই ভালোবাসা যে আগের থেকে বেশি জোরালো, আগের থেকে বেশি ক্ষীণ, আগের থেকে বেশি তীক্ষ্ণ। তবে তো যাও না, দেখে থাকা যেত। এখন তো অতটুকু দুঃসহ হয়ে পড়েছে প্রিয়তার জন্য। এই মুহূর্তে দু চোর আড়াল থেকে প্রাণে কাঁদে। চোখ দুটো পাতা বুঝলে প্রিয়তার কি যে অস্থির লাগে। আচ্ছা, তার এই অস্থিরতা কি বুঝতে পারে মানুষটা আদৌ, নাকি জানে না ছোট্টকে কতখানি মায়া জমিয়ে রেখেছে প্রিয়তা তার জন্য। এদিকে প্রিয়তা যখন নিজের ভালোবাসার আসামিক দূরত্ব যন্ত্রণা না সইতে অক্ষম জেনে বিলাপে ব্যস্ত, ঠিক সেই সময় দূর থেকে ব্যাপারটা দেখে তারই বোন। এক সাময়িক কান্নাকে চিরস্থায়ী করার সংকল্পে অনড়। তার সবটুকু সূক্ষ্ম, তার ভালোবাসার প্রণয়কে নিঃশব্দে শেষ করে দেওয়ার চিরতরে কেড়ে নেওয়ার পরিকল্পনায় বদ্ধপরিকর। গাড়িটা বেরিয়ে যেতেই পিলারের আড়াল থেকে বেরিয়ে আসে প্রিয়স্মিতা। সে সকল দৃশ্য মনোযোগ সহকারে অবলোকন করে। তবে এখন তার এতে বিশেষ কিছু যায় আসে না। প্রিয়তার মুখে মায়া দেখানোর কাজ নয়। অন্যান্য দিনের মতোই আজ আর ব্যথিত হয়নি প্রিয়তার। নীরব অখিযুগলের সমুদ্র অনুভূতি থাকলেও প্রিয়স্মিতার চোখে আছে প্রতিজ্ঞা, দেশের প্রতি, নিজের কর্তব্যের প্রতি। দুবোন দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। ভবসমুদ্রে পাড়ি দিতে হবে, একটা না একটা নৌকা তাকে ছাড়তে হবে। প্রিয়স্মিতাকেও ছেড়ে দিতে হয়েছে, বেছে নিতে হয়েছে নিজের সস্তা অনুভূতি থেকে মূল্যবান রাষ্ট্রের প্রাধান্যকে। দাঁড়িয়ে থেকে হৃদয়ে নাম্বারটি ডায়াল করলো প্রিয়স্মিতা যান্ত্রিক কণ্ঠে। নোট দ্য কার নাম্বার DH23AK 5678। প্রিয়তা নিজের উগ্র বেসামাল অনুভূতি গিলে নিয়ে পেছনে ফিরতেই ভেতর থেকে তীব্র চিৎকারে আওয়াজ ভেসে এলো। আর্তনাদ জড়িত কণ্ঠে চিৎকার করতেই যুগলো কেঁপে উঠল প্রিয়তা এবং প্রিয়স্মিতার। আহা প্রীতম! ইনায়ার চিৎকার শুনে ভাবনার চিরন্তর ক্ষমতা লোপ পেয়েছে প্রিয়তার। প্রাণপণে ছুটে বেরিয়ে গেল বাড়ির ভেতরে। পিছু নিল প্রিয়স্মিতাও। ছুটে সদর দরজা ডিঙিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে আটকে উঠল দুবোন। ছিটকে দু কদম পেছনে সরে গেল প্রিয়তা। ভয়ার্ত চোখে তাকালো ইনায়ার দিকে। মার্বেল বসানো দুটো পুরো মেঝে, তাজা রক্তে মাখামাখি। মেঝেতে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে ইনায়া। হয়তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে। বাসায় যমজ দুটো বোন ব্যতীত আর কোনো মানুষ নেই। ইনায়া ডেলিভারি ডেট আরও 15 দিন পর। বাড়ির সবাই একসাথে গিয়েছে প্রিয়তার বড় মামার মেয়ের বিয়েতে। সাদমান শিকদার ও খলিল শিকদার বিজনেসের জন্য ইউকেতে, সাজিদ শিকদার সিলেটে। রক্ত দেখে প্রিয়তার মাথা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সকল দৃশ্য ঝাপসা হয়ে এলো এক নিমিষেই। সকল বস্তুই তার নিকট দুটো লাগছে। অজস্র রক্ত দেখা মাত্রই ইমিউন সিস্টেম অ্যাটাক হয়েছে প্রিয়তার। নিজের নার্ভ সিস্টেমের ওপর কন্ট্রোল হারাতে শুরু করেছে প্রিয়তার। তবুও দৌড়ে গিয়ে জাপড়ে ধরে ইনায়াকে। চিৎকার দিয়ে ড্রাইভারকে ডাকলো, রহিম চাচা। প্রিয়স্মিতা নিথু হয়ে কণ্ঠ নিয়ে বলল, রহিম চাচা বাড়িতে নেই, আম্মুকে নিয়ে চট্টগ্রাম। তুই দাঁড়া, আমি গাড়ি বের করছি। বলতে দেরি ছুটে বেরিয়ে যেতে দেরি হলো না প্রিয়স্মিতার। প্রিয়তা নিজের ওপর আপ্রাণ কন্ট্রোল রাখার চেষ্টা করছে, তবুও ভুলে তাকাচ্ছে না রক্তের দিকে। ইনায়া ছটফট করতে করতে জড়িয়ে ধরল প্রিয়তাকে। কে হৃদয় বিদারক আর্তনাদ করছে। বারবার শুধু প্রীতমের খোঁজ করছে, অথচ প্রীতম এই মুহূর্তে দেশেই নেই। 2 মিনিটের মধ্যে গাড়ি বের করলো প্রিয়স্মিতা। দৌড়ে এসে বলল, বোনও গাড়ি এনেছি।
প্রিয়তা ইতি উচি না করে তাকিয়ে চাইলো প্রিয়স্মিতার দিকে, কাপা গলায় বলল, আপু আমি একা ওকে তুলতে পারবো না, দ্রুত এক পাশে ধরো তুমি। প্রিয়স্মিতা তাই করলো, ছুটে এসে বাহু চেপে ধরলো ইনায়ার। ওরা দু বোন ইনায়াকে সামলাতে হিমশিম খাচ্ছে। স্বাভাবিক সময়ে হেলে ধরলাম হেলদি মেয়েটাকে সন্তান সম্ভাবনা হওয়ার দরুন আরো বেশি ভারী লাগছে। বহু কষ্টে ইনায়াকে গাড়িতে তুললো প্রিয়তা আর প্রিয়স্মিতা। বুকে হাত দিয়ে জোরে জোরে হাঁপাচ্ছে দু বোন। প্রিয়তা হন হন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আপু তুমি ওর কাছে বসো, আমি ড্রাইভ করছি। আমি ওর কাছে বসলে তুই এক্ষুনি সেন্স হারাবো। রাজি হলো প্রিয়স্মিতা। ওরা দু বোন ঝড়ের বেগে ইনায়াকে এনে অ্যাডমিট করালো রায়পুর সদর হাসপাতালে। অতিরিক্ত ব্লিডিং হচ্ছে ইনায়ার। বেশি রক্তক্ষরণের হলে কোনো মানুষকেই বাঁচানো যায় না। ইনায়াকে ওটি রুমে নিয়ে তৎক্ষণাৎ সেন্স হারালো প্রিয়তা। এতক্ষণে চেপে রাখলেও এখন গলগল করে রক্ত দেখে বমি করে দিয়েছে সে। রক্ত যেতে দেখে আর ধরে রাখতে পারেনি সে নিজেকে। প্রিয়স্মিতাকে জাপটে ধরল বোন। প্রাথমিক চিকিৎসা দিতেই সেন্স ফিরল প্রিয়তা। প্রথম সবাইকে উপস্থিত পরিস্থিতি সম্পর্কে ইনফর্ম করলো দু বোন। ঘন্টা পেরোনোর পূর্বেই শিকদার বাড়িতে এসে হাজির হলো সকলে হাসপাতাল চত্বরে। কেবল প্রণয়ের শুদ্ধ প্রীতম আর বড়দি কর্তা ব্যতীত। ইনায়া বর্তমানে পরিস্থিতির কথা জানতে উদ্বিগ্ন হয়েছে প্রীতম। সকল বিজনেস ডিল ক্যান্সেল করে রওনা দিল তৎক্ষণাৎ। প্রায় ঘন্টা পাঁচেক অতিবাহিত হয়, কিন্তু এখনো ইনায়া কোনো খবর আসেনি। অস্থিরতায় ঘামতে শুরু করেছে প্রিয়তা। পুরো করিডোর জুড়ে চলছে শিকদার বাড়ির সকলের ব্যস্ত পায়চারি। প্রায় 8 ঘন্টার পর হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো ডক্টর অভিক। তাগাদা দিয়ে বললেন, দ্রুত 4 ব্যাগ ও নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করুন। অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা বহু কষ্টে পরিস্থিতি হাতের মুঠোয় এনেছি। ভাগ্য ভালো যে আরও বেশি দেরি করা হয়নি। আরও কিছুক্ষণ দেরি হলে বেবি মারাত্মক এফেক্ট হতো, মায়েরও রিস্ক ছিল। কিছুক্ষণ থেমে আবারও বললেন, আজ রাত 12টায় সি সেকশন হবে। তার আগে 4 ব্যাগ রক্ত দেওয়া অনিবার্য। আমাদের এই ছোট হাসপাতালে ব্লাড ব্যাংক নেই, তাই রক্তেরও মজুদ নেই। আপনারা দ্রুত ডোনার খুঁজুন অ্যাজ সুন অ্যাজ পসিবল বলে চলে গেল ডক্টর অফিক। বুকের ওপর থেকে এক বিশাল পাথর নেমে গেল সবার। হাঁপ ছেড়ে বাঁচল প্রিয়তা। মনে হচ্ছিল এতক্ষণ বুঝি হিমালয় চেপে নিয়েছিল বুকের ওপর। যতই ভালো সম্পর্ক না থাকুক, যতই রেশারেশি থাকুক, প্রিয়তা কখনো চায় না তার একমাত্র ভাই মরে যাক কিংবা নিঃস্ব হয়ে যাক। এই মেয়েটা তার ভাইয়ের বুকের ভেতরে দপদপ করতে থাকা জীবন্ত একটা কিছু, যা সে খুব ভালো করেই জানে। রাত 1টার মধ্যে তড়িঘড়ি করে হাজির হলো প্রীতম। এসে বিশৃঙ্খল আর পাগলামি শুরু করে দিল। করিডোর চত্বরে উত্থাল পাথর হয়ে উঠল তার পাগলামিতে। চিৎকার করে মানুষ জড়ো করে দিচ্ছে সে সব খেয়াল নেই প্রীতমের। এক পাগল প্রিয়তাকে দেখার নেশায় প্রিয়তমাকে দেখার নেশায় বুকে জড়ানোর তাড়নায় ছটফট করছে ছেলেটা। তাকে চারদিক থেকে চেপে ধরলেও সামলাতে ব্যর্থ অরণ্য সমুদ্র রাজ প্রেম। শরীরে যেন হাজার হাতির জোর তার। সকলকেই পই পই করে বলেছে, ডাক্তারকে বলেছে সব ঠিক আছে, রক্ত দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে খুশির খবর আসবে। কিন্তু সেসব কথা যেন তার কান দিয়ে ঢুকছে না, কর্ণে শুধু বাজছে প্রিয়স্মিতার সেই নির্মম বর্ণনাগুলো। চোখের সামনে ভাসছে কল্পিত সেই রক্তাক্ত দেহখানা। সকলে তাকে সান্ত্বনা দিলেও প্রিয়তার কিছু বলার নেই। আজকাল আর ঘৃণা আসে না তার এই মানুষটার প্রতি। কি হবে ঘৃণা করে? ওই 4 বছর তো আর ফিরে পাবে না সে। আজ সে তুলকালাম করছে কিন্তু ভালোবাসার মানুষকে হারানোর আশঙ্কায়। অথচ 4 বছর আগে প্রিয়তা যখন এভাবে পা ধরে আকুতি মিনতি করেছিল, তখন এই মানবের মন গলেনি। বিতৃষ্ণায় মুক্তিত হয়ে ওঠে প্রিয়তার। যতই আজ সব ঠিক হয়ে যাক, এই মানুষটাকে সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ক্ষমা করবে না। আরও মিনিট 30 যেতেই ভেতর থেকে বাচ্চার কান্নার বিকট আওয়াজ ভেসে এলো। আপনা আপনি সব পাগলামি স্থির হলো প্রীতমের। নার্স সাদা তোয়ালে পেঁচিয়ে একটা ছোট্ট বাবুকে কোলে এনে দিল প্রীতম সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, অভিনন্দন মিস্টার শিকদার, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। দেখুন আপনার মেয়েকে, কত সুন্দর হয়েছে।
প্রীতম নির্জীব চোখে এক পলকও তাকালো না বাচ্চাটির দিকে। লাল টুকটুকে একখানা মুখ, দৃষ্টি সরিয়ে নিল প্রীতম, অস্থির কণ্ঠে শুধালো, আমার স্ত্রী কেমন আছে? ডক্টর অভিনবও বেরিয়ে এসে লম্বা একটা হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ মিস্টার শিকদার, আপনার স্ত্রী একদম সুস্থ আছে, তবে এখন অ্যানোথেসিয়াল ভাবে সেন্স নেই। সেন্স ফিরলে কেবিনে দেওয়া হবে। ডাক্তারের কথা শুনে বুকের ওপর থেকে যেন পাহাড় সম কিছু নেমে গেল প্রীতমের। দুহাত বাড়িয়ে নিজের বুকে টেনে নিল প্রীতম, মেয়েকে কপালে অজান্তে ঠোঁট ছুঁয়ে দিল, চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। দূরে দাঁড়িয়ে হেসে ফেলল প্রিয়তা। বাচ্চাকে দেখার লোভ হলো, কিন্তু বাচ্চাটা তার বাবার কোলে আছে, সেখানে সে কখনোই যাবে না। বর্ষণের রাত শেষ যেমন ঝলমলে রোদ ওঠায়, শিকদার বাড়ির অবস্থা ঠিক তেমনই। দুশ্চিন্তার উৎকণ্ঠা এক রাত শেষ, তাদের জীবনের সুখের সূর্য উঠেছে। ইনায়াকে বেডে দেওয়া হয়েছে। অভিরাজ মায়ের বুকে মুখ গুজে চুপটি মেরে বসে আছে। ছোট ছেলেটা কি বুঝছে কে জানে, তবে প্রচণ্ড ভয় পেয়েছে। মা মা করে খুব কেঁদেছে। ও ভাগ্যিস তখন ফুপি ছিল। ইনায়া চোখ বন্ধ করে মরার মতো পড়ে আছে। হঠাৎ কপালে কারো তপ্ত ঠোঁটের স্পর্শ পেতেই চমকে উঠল ইনায়া। বন্ধ দু চোখের পাতার পাপড়ি আকস্মিকতায় চোখাচোখি হয়ে গেল। চোখ আটকে গেল গম্ভীর একজোড়া নীলাভ চোখের মালিকের দিকে। সম্বিত ফুলল ইনায়ার। প্রাণপ্রিয় পুরুষটাকে চোখে মুখে বিধ্বস্ত বেহাল অবস্থা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। হাত তুলে প্রীতমের গাল ছোঁয়ার চেষ্টা করলো। ইনায়ার হাত টেনে নিজের গালে রাখলো প্রীতম। ভেতরে ভেতরে ফুঁপিয়ে উঠল ইনায়া। ইনায়ার ফুলো ফুলো মুখে অজস্র চুমু দিয়ে অভিমানী কণ্ঠে বলল, আর একটু পাকাপাকি করবে? শোয়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। রসগোল্লা, তুমি এত স্বার্থপর কেন গো? কাল যদি তোমার কিছু হয়ে যেত তখন কি করতাম? কি হতো আমাদের বাবা ছেলের? আমরা তো পাগল হয়ে যেতাম। বলতে বলতে প্রীতম ইনায়ার বুকের একপাশে মাথা রাখলো। তার ঝরঝর করে গড়িয়ে পড়া নোনা অশ্রুর স্রোত বলছে, হারানোর ভয় ঠিক কতটা কুকড়ে গিয়েছিল সে। হঠাৎ করেই সেই সব শারীরিক মানসিক যন্ত্রণা উবে গেল ইনায়ার। নিজের বুকের দিকে তাকাতেই দেখলো তার পৃথিবী। ইনায়া নিজের কাপা হাত দুটো রাখলো প্রীতম ও অভিরাজের মাথায়। ঘাড় ঘুরিয়ে পাশে দোলনায় দেখলো তার ছোট মেয়েটাকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বুকটা ভরে উঠল ইনায়ার। বুকে মাথা রেখে ফুঁপিয়ে উঠল প্রীতম। ব্যথাতুর কণ্ঠে বলল, তুমি খুব স্বার্থপর, খুব পচা। ঠোঁট টিপে হাসলো ইনায়া। তার সুদর্শন স্বামী যে সাংঘাতিক ভয় পেয়ে গেছে তা তো আর বলার অবকাশ নেই। দুষ্টু বুদ্ধি উকি দিল তার মাথায় রয়েছে। ধীরে বলল, এতটা পাগলামি করার কিন্তু কিছু ছিল না। আমি না থাকলে কেমন হতো? আমি মরে গেলেই বা কি? নতুন আরেকটা বিয়ে করে নিতে। এখনো ভয়ে বুক ধড়ফড় করছে তার ওপর বইয়ের এমন পেট্রোল ঢালা কথা শুনে খেপে গেল প্রীতম। চোখ বড় করে তাকালো তার প্রেয়সীর দিকে। চোখ দিয়ে দেখে ভরকে গেল ইয়ানা। মনে মনে সুখ ঢোক গিলল। আচমকা বুক থেকে উঠে পড়ল অভিরাজ। বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমার বোনকে কোলে নিব পাপ্পা। ইনায়া বাধা দিতে থামিয়ে দিল প্রীতম। দোলনা থেকে সদ্য জন্ম নেওয়া শিশু কন্যাকে নিয়ে অভিরাজের কোলে দিল, যদিও হাত পা ধরে রেখেছে প্রীতম। বোনকে মুখটা দেখা মাত্রই আনন্দে উচ্ছ্বসিত হয়ে লাফিয়ে ওঠে অভিরাজ। টুকটুক করে বোনের সারা মুখে চুমু খেলো। প্রীতমের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমার বোনু অনেক অনেক সুন্দর পাপ্পা। হেসে ফেলল প্রীতম। বাবার কথা শুনতে তাকালো তার দিকে। ছেলে মেয়েকে বুকে আগলে ইনায়ার কপালে চুমু দিল প্রীতম। অতঃপর হাত ছেলে ও মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আম্মা, আর একটু ভালো হলেই আমরা বাড়ি চলে যাব পাপ্পা। তারপর তুমি তোমার বোনুকে নিয়ে সারাদিন খেলবে, কেমন? বাবার কথায় খুশি হলো অভিরাজ। প্রাণটা জুড়িয়ে গেল ইনায়ার। চোখ বন্ধ করে পরম এক সুখের নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। কারা ইউথ দেরির তুরস্কের এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে মনুষ্য প্রজাতি বা অন্য জীবিত প্রাণীর পক্ষে জীবন ধারণ করাটা সম্ভবই না। তার প্রধান কারণ মূলত এই জায়গাটি তার দুর্গম অবস্থার কারণ বেশ পরিচিত। তবে এখন আর এই জায়গায় তেমন চর্চা নেই।
দুর্গম পাহাড়ি রাস্তার উঁচু নিচু পাথরের ঢাল বেয়ে নামছে, মুখ খুব সংকীর্ণ। দুপাশে খাড়া পাহাড় এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা ইচ্ছে করেই এই জায়গাটাতেই নকশা করেছে। চারপাশে কোনো গ্রাম নেই, নেই কোনো বসতি। যেমন আজকের রাতটা, তেমনই বিভীষিকার এক অন্ধকার টানা টানা 6 মাস পর সম্রাট আজ তার সিংহাসনে বসছেন। রা- রাতে আকাশ পরিষ্কার, ওপরে বড় স্পষ্ট থালার মতো চাঁদ, জ্যোৎস্নার আলোয় ছড়িয়ে পড়েছে চারপাশে। মানুষ দাঁড়িয়ে থাকলেও তার পায়ের কাছে ছায়া তৈরি হচ্ছিল না, হাঁটলেও পেছনে ছায়া টান টান ছিল না। মাটিতে যেন কোনো ছায়ার দেখা নেই। মাটিটা আলো গ্রহণ করেছে নাকি বোঝা দেয়, কিন্তু ছায়া গ্রহণ করেছিল না, এই বিষয়টা উপত্যকার ভেতর ঢুকলেই কেবল নজরে আসে। প্রত্যেকের ভেতরে গাছপালা নেই, উপত্যকার ভেতরে গাছপালা নেই, কেবল শুধু শুকনো ঝোপ, যেগুলো মরে যাওয়ার আগের অবস্থা আটকে আছে বলে মনে হয়। পাখির ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই, উপরিপাতন কোনো কিছু নেই। উপত্যকার দক্ষিণ পূর্ব পাশে একটা ছোট লেক আছে, খুব বেশি বড় না, কিন্তু স্বাভাবিক তার গভীরতা। যেন হাজার বছরের রহস্য নিজের মধ্যে সামিধ্য নিয়ে বসে আছে। চাঁদের আলো লেকের জলে পড়ে প্রতিফলিত হয় এবং বারংবার লেকের আলোটা ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। পানি একদম স্থির, তবে রংটা নীল বা কালো নয়, এখানে টকটকে লাল, যেন রক্তের কিছু। লোকটার সামনে বিধ্বস্ত একটি বিশাল দুর্গ। দুর্গটি উপত্যকা একেবারে ভেতরে অবস্থিত। দূর থেকে দেখলে দুর্গটা আলাদা করে বোঝা যায় না। পাহাড়ের গায়ে লালচে পাথরের স্তূপ বলেই মনে হবে। দুর্গমের সামনে দাঁড়ালেও চাঁদের আলো গায়ে পড়ে, কিন্তু দেওয়ালে কোনো ছায়া পড়ে না। চারপাশের পরিবেশ কেমন মনে হয় এই জায়গায় মানুষ থাকার জন্যই তৈরি, বরং মানুষের অদৃশ্য করে দেওয়ার জন্য তৈরি। উপত্যকায় জনমানবতাহীন, কারণ এখানে কেউ থাকে না, কেউ না, বরং একটা মানুষের জন্য নয়। এখানে এসব হিংস্র আর নরপিশাচটাই থাকে, যাদের দেখতে তো মানুষের মতো লাগে, তবে আফসোসের কথা তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। তবে আশ্চর্যজনকভাবে ভেতরে যাওয়ার কোনো বিপরীত পথ চোখে পড়ে না। চারদিকে কেবল দৈত্যাকৃতির বড় পাথর, কিন্তু তার মধ্যে একটি সূক্ষ্ম সেটিং আছে। সে সলভ করতে কেবল সেই ভেতরে প্রবেশ করতে পারবে বা প্রবেশ করার অধিকার রাখে। পরিত্যক্ত গুহা মনে হচ্ছে সেই দৃশ্যের সাথেই তার পার্থক্য আকাশ আর জমিনের। বাইরে সেই কালচে ভারী পাথরের দরজাটা যখন সশব্দে খুলে গেল, তখন মনে হলো এক ধাক্কায় মধ্যযুগ থেকে 2029 সালে সে আশ্রে পড়ল। দরজার পাশে আগুনের মশাল নেই, আছে দেওয়ালের খাঁজে খাঁজে লুকায়িত ইনভিবলস এলিটস প্যানেলস, যার থেকে প্রতিনিয়ত ঠিকরে আসা তীব্র সাদা আলো পুরো করিডরকে এক হিমশীতল রূপ দিয়েছে। যা চকচকে বড়, বিশাল, আধুনিক কট্টলাকা ডিজাইন ও প্রোটোকলে করা, তার সাথে আবার ডিজিটাল স্ক্যানার, ডিজিটাল পাসওয়ার্ড ব্লকেট দিয়ে তৈরি করা, চারপাশে লাগানো হিডেন এলিভেটেড। দুর্গটি বেশ কয়েকটি আধুনিক ব্লকের ভিত্তিতে, যার কোনো কর্পোরেট অফিসারের মতোই ছিমছাম এবং উদ্দেশ্য ভয়ঙ্কর। টার্মিনালের অস্ত্র ও ড্রাগস এখনও সারি সারি গ্লাস ক্যাবিনেটে সাজানো, বিশ্বের সর্বাধুনিক বড় মরণাস্ত্র টার্মিনাল, এতে অস্ত্র ড্রাগস দিয়েই ভরা বেশিরভাগ। টার্মিনাল বি টর্চার সেল, ডিসকাশন রুম থেকে শুরু করে দুর্গের অন্ধকার জায়গাগুলো। টার্মিনাল সিতে ট্রান্সফাকিং জোন, এখানে নারী ও শিশুদের রাখা হয়। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কাচের কেবিনে তারা বন্দী। বসের স্পেশাল স্টাফ কোয়ার্টার রয়েছে আলাদা লাক্সারি লাউচে। দুর্গত্বের চেয়ে ওপরে 20 নম্বর ফ্লোরে সম্রাটের ব্যক্তিগত কক্ষ। ঘরের মেঝেতে বিশাল আকৃতির স্মার্ট গ্লাস উইন্ডো, সেখান থেকে বাইরে সেই রক্তবর্ণ লেক দেখা যায়। সম্রাটের সিংহাসনে কোনো কাঠ বা পাথরের না, সেটি তৈরি হয়েছে এক ধরনের কালো টাইটানিয়াম দিয়ে। ভেতরে এক অত্যাধুনিক আয়োজনে মোড়ানো সব। রাতের উজ্জ্বল চাঁদ আজ ঢাকা পড়েছে বিশাল মেঘের আড়ালে।
চোখ ফেলে হাসে প্রণয়। পাশের বিশালাকৃতির ঝুড়ি থেকে একটা কাঠা মাথা তুলে মারলো হাঙর দুটোর দিকে। নিচে হাঙর বসেছে সে, সাথে সাথে মাথাটা কাজ করে ধরে বড় হাঙরটা। ধরতেই হিউম্যান থাই ছুঁড়ে মারল প্রণয়। অন্য হাঙরটাও যথারীতি ক্যাচ ধরলো। ওয়েল ট্রেন্ড দেখাতেই বোঝা যাচ্ছে হাঙর দুটোর মাথা আর উরু থেকে মাংস খুবলে খাচ্ছে পৈশাচিক তৃপ্তির সাথে। জাবেতের গাল কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। সে বারবার ভয়ে ভয়ে তাকাচ্ছে হিংস্র নরখাদকের দিকে। প্রণয় একের পর এক হিউম্যান বডি পার্টস খাওয়ালো তার আদরের মাছ দুটোকে। এখানে একমাত্র আবর্জনা ডেড বডি। হাঙরের ডিনার হিসেবে বেসমেন্টের একটা বিশাল স্পেশাল কক্ষে চলে এলো প্রণয় শুদ্ধ। ঘরটা সম্পূর্ণ খালি, শুধুমাত্র ঘরের এক কোণে ধুলোবালির মতো পড়ে আছে কেউ। শুদ্ধ আবার নেত্রে চাইলো মেয়েটি বিদেশি। ধীর কদমে মেয়েটার দিকে এগিয়ে এলো প্রণয়। সামনে ঝুঁকে বসলো হিমশীতল ভাবেই বলল, এলিনা। মেয়েটা নিজের দৃষ্টি ঘোরালো, চোখ দুটো উঠিয়ে তাকালো প্রণয়ের দিকে। ডিকে বসের মেয়ে বেঁচে আছে? প্রণয় শান্ত সোজা তাকালো এলিনার চোখের দিকে। রহস্যময় হেসে শান্ত কণ্ঠে বলল, এই বন্দি জীবন থেকে আজ থেকে তুমি মুক্ত এলিনা। তুমি ফিরে যাবে তোমার বাবার কাছে। এলিনা অনুভূতি শূন্য নিষ্পাপ চোখে তাকালো, যেন চিনতে পারছে না প্রণয়কে, বুঝতে পারছে না তার কথা। আর বুঝবেই বা কিভাবে? মেয়েটা যে মানসিক প্রতিবন্ধী। আজ 9টা বছর একটানা এইভাবেই পড়ে আছে এই ঘরে। শুধু নিজের চোখে বিশ্বাস করতে পারলো না এক মুহূর্তের জন্য। প্রণয়ের দিকে তাকিয়ে ঝাঁকিয়ে বলল, এসব কি হচ্ছে প্রণয়? ও না মারা গেছিল? ওকে না তুই মেরেছিলি? বসা থেকে উঠে দাঁড়ালো প্রণয়, নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, মারিনি। দেখতেই তো পাচ্ছিস। তাহলে সবাই যে জানে মারা গেছে। ও বেঁচে থাকলে স্বাচ্ছন্দ্য নিয়ে ঘুরে বেড়াবে, আমার জানের ক্ষতি হতো। তাই আমি ওকে বন্দি বানিয়েছি। তুই কি পারবি ও কিভাবে রক্ষা করতে? করছি তো। এই হৃৎপিণ্ডটা যতদিন স্পন্দিত হবে আমার জান, ততদিন সম্পূর্ণ নিরাপদ। যতদিন বেঁচে আছি বুকের সাথে গোপন কঠোরে লুকিয়ে রাখবো তাকে। মে আই কাম ইন বস? প্রণয় ঘাড় ঘুরিয়ে তাকালো সামনে। শান্ত চোখের চাহনি সম্মতিসূচক অবলস পেতে মিস্টার পিউরস প্রণয়ের নয়, ASR এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পিউরাসকে দেখে ভীত ভীত হিংসায় জ্বলে ওঠে জাবেদ। গোপনে মুখ বাঁকে মনে মনে বলল, যতই লেজ নাড়ো না কেন, কাজের কাজ তো আমাকে দিয়েই হয়। মিস্টার পিউরস প্রণয়ের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে উদ্বিগ্ন কথা প্রকাশ করে বলে, বস 4 বছর আগে একটা কেস CBI টিম সলভ করে ফেলেছে। বুড়োদের মধ্যে ভাঁজ পড়ে প্রণয়ের। কোন কেস? বস 4 বছর আগে আপনার নির্দেশে DCMC হাসপাতাল থেকে যে 400 ওমেন কিডন্যাপ করা হয়েছিল, যথারীতি ভিন্ন কন্ট্রাক্ট পাচার করে দেওয়া হয়েছিল। পিউরসের কথা মনে পড়তে 4 বছর পূর্বে সেই ঝড় বৃষ্টির রাতের কথা। সেই রাতে হাসপাতালের অ্যাটাক টেরারিস্ট। সবাই জানতো মেয়েগুলো টেরারিস্ট তুলে নিয়ে গেছে, কিন্তু আসল সত্যটা এখন ASR যতটা বেপরা তখনও মুঠোয় ছিল এমন না। ASR এর নির্দেশে যে টেরারিস্টের দল DCMC হাসপাতালে হামলা করে, তারা কখনো ASR-কে দেখেনি, চেনে না, জানে না। তাই নিজের জান বাঁচাতে ওই রাতে পিঠ দেখিয়ে পালাতে হয়েছিল প্রণয়কে। বস, মিস্টার পিউরাসে ডাকে ঘোর ভাঙল প্রণয়ের। মিস্টার পিউরাস আবারও বলল, ওই মেয়েটার সবাইকে ডিটেক্ট করা না গেলেও এখন একজনকে করা গেছে, যে আপনার ফার্ম হাউসের বর্ণনা দিয়েছে, এমনকি গার্ডসের বর্ণনা দিয়েছে। এখন CBI টিমের তদারকিতে। এসব শুনে হেলদোল দেখা গেল না প্রণয়ের মাঝে। স্যার, মেয়েটাকে মেরে ফেলবো? দরকার নেই বস, আমাদের $100 বিলিয়ন কন্টেনার সিজ হয়ে গেছে। কোন কান্ট্রিতে? রাশিয়া। চিফ মিনিস্টারকে জানিয়ে দাও, রাতে তার বাসায় ডিনারে যাচ্ছি। ওকে। আরেকটা প্রবলেম বস। হারি আপ বস, নেশন গ্রুপের ওনার আমাদের তার 80% শেয়ার লিখে দিতে রাজি নন।
বাঁকা হাসলো প্রণয়। ডেভিড স্মাইল দিয়ে বলল, ভেরি সিম্পল। প্রথমে হাত কাটো, তারপর পা কাটো, তারপর চোখ তুলে নাও। বুঝে গেছি বস। গুড বয়। আর কিছু? নো বস। ওকে বলে হনহনিয়ে বেরিয়ে গেল প্রণয়। মিস্টার পিউরসন আর কিছু না বলে চলে গেল। এখানে যারা থাকে তারা হুকুমের গোলাম, তাদের কাজ শুধু পালন করা। মতামত দেওয়া। মেয়েটি এভাবে ছেড়ে রাখলো, আর কিছু দেখেছে সব বলে দেবে, তখন বিরাট বিপদ হতে পারে। ভয়ে ঘামতে শুরু করলো জাবেদ। অসহায় চোখে তাকালো সুধের দিকে। চোখের ভাষা এমন। কি করব স্যার, কিছু তো বলুন। শুধু হাসলো। জাবেদের পকেট থেকে গানটা বের করে আঙুলে মাথা ঘুরালো। কিছুটা কালো পিস্তলটা নিরীক্ষণ করতে জাবেদের বুকে। ঠোঁটের কোণে দ্রুত হাসি ফুটলো জাবেদের। অর্ডার সে পেয়ে গেছে। শুধু কিছু বলল না। বন্দুকটা জাবেদের হাতে দিয়ে কাজ চাপড়ে নিঃশব্দে প্রস্থান করলো। মিস্টার ইরফান একটা ইরেসপন্সিবল। আপনি কিভাবে হতে পারলেন এতটা? রাগে থরথর করে কাঁপছে ডিটেকটিভ সিনিয়র অফিসার অলিস। তাদের বর্তমান লোকেশন MIT, তুরস্কের সব থেকে বড় ডিটেকটিভ ব্যুরো। অন্যায় নেই যেখানে সেখানে অন্যায় স্বীকার করার মানেই হয় না। ইরফান এসব অযথা রাগে ধার ধারল না। এতক্ষণ চোখে চোখ রাখা শিকার হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল। রাগে শরীর থরথর করে ফুটছে ইরফানের। অ্যান্সার মি মিস্টার ইরফান। ইরফান নিজের উগ্রতা কন্ট্রোল করলো। সিনিয়রের রাগ করাটা স্বাভাবিক। এখন নিজেদের মধ্যে ঝামেলা করলে শিকার আবার ফসকে যাবে। ইরফান মাথা ঠান্ডা রাখলো। কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলল, বিজনেস ইন্ডাস্ট্রিয়াল মিস্টার অবরার শিকদার প্রণয়কে পুরোটার সময় আমি নজর রেখেছিলাম, বাট কার্ট হারকানি এয়ারপোর্টে এসে হঠাৎ করে সেখান থেকে গন্ডগোল লেগে গেল। এত মানুষের ভিড়ে কোত্থেকে কোথায় গেল বুঝতে পারিনি। তাকে স্ট্রোক করা তো আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, তাকে পার্মানেন্টলি ফিনিশ করাটাই আমাদের উদ্দেশ্য। আই নো। সামনে লাগানো বিশাল হ্যালো ইন প্রোটেক্ট তাদের কনফারেন্সে দেখে পৈচাসিক হাসল প্রণয়। ইন প্রোটেক্ট কফি মগের চারপাশে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, তোমাদের দৌড় ততটুকুই যতটুকু আমি চাইবো। ইউ গাইস আর সাচ বেবি। আজ পুরো 4 দিন হয়ে গেল প্রণয় দেশে নেই। তার কণ্ঠ নেই, তার গন্ধ নেই, তার উপস্থিতি নেই। অস্থিরতায় দম বন্ধ হয়ে আসার অবস্থা প্রিয়তার। এই 4 দিনে 1 সেকেন্ডও প্রিয়তার কাছে এক একটা যুগের মতোই যেন দীর্ঘ মনে হয়েছে। অপেক্ষা, অস্থিরতা আর কান্না পায় প্রিয়তার। একা নিঃসঙ্গ বিছানায় শুয়ে ছটফট করে সে। প্রণয়ের বুকে ঘুমানোর যে মধুর অভ্যস্ত সে হয়েছে, সে এখন আর এই স্পর্শ ছাড়া ঘুম আসে না তার। বিছানার বালিশ খামচে ধরে অবুজের মতো কাঁদতে থাকে প্রিয়তা। অন্ধকার ঘর হাতড়ায় ভালোবাসা। নিজ মাদারি কক্ষে একপাশে টিমটিম করে এক চিলতে হলুদ আলো। রাত কটাই বা বাজছে, 1টা কিংবা 2টো, কিন্তু সেই খেয়াল নেই প্রিয়তার। তবে পরিবেশের ভারী নিস্তবতা বলে দিয়েছে গভীর রাত। কিছুক্ষণ পর পর দূর থেকে ভেসে আসছে নিশাচর প্রাণীদের কাতর আর্তনাদ। বিছানার এপাশ থেকে ওপাশ গড়াগড়ি খাচ্ছে প্রিয়তা। ক্লান্ত চোখ দুটো ঘুমের লেশমাত্র নেই। সারাদিন অনেক ছোটাছুটি করেও রাতে প্যাঁচার মতো জেগে থাকতে হচ্ছে তাকে। অজানা কারণে দম বন্ধ লাগে প্রিয়তার। বুক ধড়ফড় করে। জবরদস্তি চোখ পূর্ণ বন্ধ করলেও চোখের মনি লাফিয়ে ওঠে এপাশ থেকে ওপাশে দৌড় দেয়। স্থির এক জায়গায় বসে না। প্রচণ্ড বিরক্ত হয় প্রিয়তা। আরও বেশি কিছুক্ষণ এপাশ থেকে ওপাশ করতে করতে উঠে বসে। গত রাতেগুলো মতো আজ রাতেও ঘুমটা হারাম হয়ে গেছে তার। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই প্রিয়তার। আর ঘুম আসবে না বা কী করে? এই কটা দিন এত আদর করে বুকে নিয়ে ঘুম পাড়ালো, আর এখন বুকটা ছাড়া কিভাবে ঘুম আসবে প্রিয়তার? যে মানুষটার বুকের রোমে লেপ্টে থাকা অভ্যাস হয়ে গেছে তার ব্যতীত ঘুম, পুরোটা অভ্যাস আবারও ধীরে ধীরে ফিরে আসছে প্রিয়তার। আবারও পরিবর্তনশীলতা তৈরি হচ্ছে, আগের থেকেও বেশি, আগের থেকেও তীব্র। মানুষটার গলায় তাবিজের মতো ঝুলে থাকতে মন চায় প্রিয়তার। শরীরটা নিয়েই উঠে বসে প্রিয়তা। প্রণয়ের অভাব মনে নয়, শরীরেও যেন প্রতিটা অণুতে অনুভব হচ্ছে। মুরগির বাচ্চার মতো বারবার ঝিমিয়ে পড়ছে সে। ঘাড় হাত পা মটমট করছে। এমন অঙ্গ ঝলসানো অবস্থায় নিয়েই মটকা মেরে পড়ে থাকলো বিছানায় আরও কিছুক্ষণ প্রিয়তা। তার একটু সহ্য হচ্ছে না এই যন্ত্রণা। আবারও কান্না পেল প্রিয়তার।
ঠোঁট উল্টে কেঁদে দিল ফ্যাচ ফ্যাচ করে। সে হয়তো নিজেও বুঝতে পারছে না তার ভেতরের হাহাকারটা। নিজের এসব অদ্ভুত পরিবর্তন নিজেকে বিভ্রান্ত করছে প্রিয়তার। আগেও তো কতটা জেগেছে, একা ঘুমিয়েছে, কই এমন তো কখনো লাগেনি। এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললো প্রিয়তা। অযথা ব্রেনের অপচয় থামিয়ে বালিশের পাশ থেকে নিজের ফোনটা তুলে নিল। বিরাট একটা হাই তুলে চোখ কুচলে লক খুলতে লজ্জায় পড়ে গেল প্রিয়তা। উষ্ঠ জোড়া ফাঁক হয়ে গেল তার। এক চিলতে লাজুক হাসিতে ড্যাপ ড্যাপ চোখে তাকিয়ে থাকলো ফোনের স্ক্রিনে। ফোনের হোম স্ক্রিনে জলজল করছে হাজারে আঁচড় কামড়ানো রক্ত জর্জরিত জখমালা একটি পিঠ। শুধু কি তাই, প্রত্যেকটা ক্ষতের ওপর ডিপ কিসের ছাপ। সারা পিঠ জুড়ে ছড়িয়ে ছিটে অসংখ্য লাল ঠোঁট। ফর্সা পিঠে আঁকা এই সৃজনশীল কর্ম কোনো শিল্পীর নয়, বরং তার নিজের। ফোনটা ওপরের দিকে স্লাইড করতেই সেম আরেকটা ছবি দৃশ্যমান হলো, তবে কিঞ্চিত ভিন্ন। বালিশে মুখ গুজে উল্টো হয়ে ঘুমিয়ে আছে প্রণয়। কোমর অবধি সফেদ রঙা কমফোর্টার ঢাকা উন্মুক্ত নগ্ন পিঠে লেপ্টে আছে প্রিয়তা। তার প্রবল কেশরাশি বিছানা ছড়িয়ে গড়িয়ে পড়েছে মেঝেতে। কেন যেন গলা শুকিয়ে এলো বেশ গভীরভাবেই তাকাতে প্রিয়তার। না হলে চুপিয়ে লুকিয়ে এমন একটা ছবি তুলেছে যেগুলো দেখে নিজেই লজ্জায় লাল নীল হয়ে যায় প্রিয়তা। বেশ কিছুক্ষণ মেরে থেকে নিজেকে সামনে নিল সে। সাথে সাথেই লিস্টের টপের শো থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট আইডিতে ক্লিক করতে প্রোফাইল পিকচার, কভার ফটো সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস ভেসে উঠল চোখের সামনে। সাদা ফর্মাল শার্ট আর কালো ফর্মাল প্যান্ট পরিহিত একজন সুদর্শন যুবকের ছবি প্রোফাইলে। হাতে তার স্টারবক্সের কফি, কোণে ঘোটানো, মুখে গাম্ভীর্য। ছবিটা জুম করে বেশ কয়েকবার দেখল প্রিয়তা। সব থেকে বেশি নজর কাড়ল তার অনুসারী সংখ্যা প্রায় 30 মিলিয়ন। কই তার আইডি তো 1 থেকে 2,000 ফলোয়ার্স, আর কই তার জামের আইডিতে 30 মিলিয়ন। মনে মনে নিজের পপুলারিটির ওপর থু দিল প্রিয়তা। বড় লজ্জাজনক বিষয় এটা। আইডি স্ক্রল করতেই সব পোস্ট দেখল প্রিয়তা। এক্সে বারবার একই পোস্ট, তবে তাদের মধ্যে হিবিজিবি করছে কোনো পোস্টই নেই। পুনরায় উষ্টা খেয়ে প্রেম পড়ার জন্য তার স্বামীর পোস্টগুলোই যেন যথেষ্ট। বসা আর দাঁড়ানোর স্টাইল কি মারাত্মক এবং আকর্ষণীয়। অদৃশ্য হাতে নিজের পিঠ চাপড়ালো প্রিয়তা। সাব্বাস বেটা, এমন জিনকুসমাল পটাতে না পারলে জীবনটাই বৃথা। একটা মাত্র জীবনে যদি এমন করা একটা জামাই না পাইলা, তাহলে পাইলাটা কি আর জীবনে? প্রত্যেকের পোস্টের নিচেই মিলিয়নের ওপর লাইক, কমেন্ট, শেয়ার। তবে একটা ছবিরও কমেন্ট বক্স ওপেন করলো না প্রিয়তা। এই রাত বিরাতে বেহুদা মুড নষ্ট করতে চায় না এসব পশু মেয়েদের ঢলাঢলি কমেন্ট দেখলেই গা জ্বলে যাবে প্রিয়তার। ঝগড়া করার জন্য শরীর জ্বালা করবে। তাই থাক, ওসব দেখে মাঝরাতে নিজের মেজাজ খারাপ করতে চায় না। আইডিতে ঘুর থামিয়ে দিল প্রিয়তা। মেসেজ দেবে কি দেবে না ভাবতে শুরু করলো। ভাবতে ভাবতে ঘন্টা পাই যায় ভেবেই বসলো কি দেওয়া যায়। তবুও 7-5 ভেবে মেসেজ দিয়েই বসলো। ইনবক্সে ছোট্ট করে লিখলো, হাই হ্যান্ডসাম। মেসেজটা সেন্ড করে টনক নড়ল প্রিয়তার। প্রথমে সালাম দেওয়ার বদলে কি লিখলো এটা। দ্রুত মেসেজটা ডিলিট করে নিয়ে থেমে গেল প্রিয়তা। বুড়ো কোচকে গেল আপনি। মাঝরাতে হঠাৎ মাথায় কিলবিল করে ওঠে শয়তানি বুদ্ধি। ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে হাসলো প্রণয়। টুং করে আসা ফোন নোটিফিকেশনটার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। মোবাইল ফোন অন করতেই আলো জলজল করছে। ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে ফোনটা হাতে নিল প্রণয়। মেসেঞ্জার স্প্যাম চেক করে দেখলো অপুজ বালিকা নামক একটা আইডি থেকে মেসেজ এসেছে। ডিপিতে একটা কালো বেড়ালের ছবি, ঠোঁটের কোণে অদৃশ্য মৃদু হাসি। খেলে গেল প্রণয়ের। তুরস্কে এখন রাত 12টা, মানে বাংলাদেশে 3টা নিশ্চয়ই। প্রণয় রিপ্লাই করলো, হ্যালো সুইটি। রিপ্লাইয়ের আশায় চোখ বড় বড় করে স্ক্রিনে তাকিয়েছিল প্রিয়তা। অদৃশ্য দৃঢ় বিশ্বাস ছিল প্রণয় কোনো উত্তর দেবে না, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে কাঙ্ক্ষিত আইডিটি থেকে মেসেজ চলে এসেছে। আর অত সুন্দর জামায় একটা চেনা নেই জানা নেই অচেনা মেয়েকে রিপ্লাই দিল। ভাবতে বুকটা ঠাস করে উঠল প্রিয়তার। মুখটা কাঁদো কাঁদো হলো ওর এক্সপ্রেশন দেখে। শরীর দুলিয়ে হাসলো প্রণয়, তার বোকা পাখি। প্রিয়তা মনের দুঃখে মনে চেপে মেসেজ লিখলো,
এত রাতে অনলাইনে কেন? ওপাশ থেকে রিপ্লাই এলো, নিঃসঙ্গতায় ভুগছি তো এই জন্য। আরে বেটি, সুইটি বলে কি, কি লুচুরে। চোখ বড় বড় করে ফেললো প্রিয়তা। মধুরাত একা কেন? তাহলে দুঃখ পাবো কোথায়? কথা পেঁচিয়ে শর্টকাটে প্রশ্ন করলো প্রিয়তা, আর ইউ সিঙ্গেল? সাথে সাথে রিপ্লাই এলো, অফকোর্স আই এম আ পিওর সিঙ্গেল। বাট ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিষময়ে কাশি উঠে গেল প্রিয়তার। চোখ বড় বড় করে তাকালো, মেসেজটার দিকে তাকাতেই গলা হা হয়ে গেল। এই বিয়ের তবে একটা সিঙ্গেল? প্রচণ্ড রাগে গসগস করছে প্রিয়তা, দাঁত কটমট করে চিরবিরিয়ে রিপ্লাই দিল, ইউ আর সিঙ্গেল? দ্যাট আর গ্রেট নিউজ, বাট হোয়াট? প্রণয় ঠোঁট চাপলো, হাসি নিয়ন্ত্রণ করলো, দেখলো এমনি আমি পুরো সিঙ্গেল, তবে বেশ কিছু না, হালকা করে একটা বিয়ে হয়েছিল। বাড়িতে কচি করে বাচ্চার মতো একটা বউ আছে, এছাড়া কিছু নেই। প্রিয়তা ব্যাকেল বনে গেল, বেটা তার সাথে কি মস্করা করে? এটা কোনো কথা হলো? আপনার যদি হালকা করে বিয়ে হয়ে কচি একটা বউ থাকে হাসির বাচ্চার মতো, তাহলে আপনি সিঙ্গেল হলেন কিভাবে? আপনি তো বিবাহিত। বউ থাকলে কি বিবাহিত ফিল আসে নাকি? বিবাহিত ফিল নেওয়ার জন্য তো বউকে আদর্শ করতে হয় নিয়মিত। বউ ছাড়া বিবাহিত বলাটা যেমন মাছ ছাড়া মাছের ঝোলের মতোই। এসব কথা খিচুড়ি পাকিয়ে দিল যেন প্রিয়তার মাথা চক্কর দিয়ে উঠল। বিড়বিড় করলো প্রিয়তা, লজিকের মায়েরে বাপ পাকিস্তান। তবে রিপ্লাই দিল, আচ্ছা বউ থেকে দূরে গেলে সব বেটা মানুষ কি সিঙ্গেল হয়ে যায়? সিম্পল ছোটোখাটো একটা কথা বলতেই কেমন যেন আউলিয়ে ফেলছে প্রণয়। তবে রিপ্লাই দিল, অফকোর্স বইয়ের গায়ে ঘেঁষে যতক্ষণ থাকবো ততক্ষণ না হয় সিঙ্গেল। আচ্ছা আপনার বউ কেমন? সিম্পল ছোটোখাটো একটা হাঁসের বাচ্চার মতো। আচ্ছা শুধু আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি জিজ্ঞাসা করবেন না? নিজের বিষয়ে একটু বলুন। আপনি সিঙ্গেল? দাঁত খিটমিট করলো প্রিয়তা। আরেক বেটির ভাতার আছে কিনা জানতে চাই। ফোনের সাথে যুদ্ধ চালাচ্ছে প্রিয়তা। অফকোর্স আমি পিওর সিঙ্গেল। শুধু কি? দায়সারা ভাব প্রিয়তার। শুধু এক সময় আমার ভাই ডাকতাম, সেই মানুষটি সময়ের ব্যবধানকে এখন স্বামী ডাকি। এছাড়া আমি পুরো সিঙ্গেল। ও সো স্যাড। তো আপনি ভাই তুরি জামাই কোথায়? উফ, আর নেভানো যাচ্ছে না আগুন। আমার স্বামী বিদেশে। আপনার দুঃখের কথা শুনে দুঃখিত হইলাম। আপনার নিশ্চয় অনেক কষ্ট। উফ, সে আর বলতে। আমার মতো জোয়ান একটা মাইয়া রেখে সে কেমনে বিদেশে থাকতে পারে? সেই দুঃখে আমি শুধু একটাই গান গাই। কি গান? ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটফটাই রাইতে, কোলবালিশে মুড়ামুড়ি আর কত করুম। আপনার স্বামী এত জালিম, এই কচি বউ ফেলে কেউ কিভাবে কাতার পরে থাকতে পারে? আমি 100% নিশ্চিত আপনার স্বামীর সার্ভারে কোনো সমস্যা আছে। পুরোটা বুঝলো না, লাস্টের লাইনটুকু বুঝলো প্রিয়তা। পুরো 2 মিনিট লাগিয়ে কথার মর্ম তো উদ্ধার করতে ব্যর্থ হলো। তাই পুনরায় জিজ্ঞাসা করলো সে, সার্ভার প্রবলেম মানে কি? ও কিছু না, আপনার হকের সম্পত্তি লুঙ্গির তলায় নিয়ে যে দূরে দূরে ঘুরছে তার লুঙ্গির তলায় ঠাড়া পড়ুক আমিন। অভিশাপ দেখে আতকে কেঁপে উঠল প্রিয়তা। দ্রুত সম্মতি প্রকাশ করলো, না এমন করবেন না। যদি সত্যি সত্যি আমার জামাইয়ের অভিশাপ লেগে যায়? হেসে ফেললো প্রণয়। আচ্ছা বললাম না। প্রিয়তা নিজের মনের উদ্দেশ্যটা পাশে ফেলে উদ্দেশ্য করে বলল, আপনাকে একটা কথা বলতাম। জি বলুন। প্রিয়তা একটু গুছিয়ে বসলো, ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আপনার যেহেতু বউ নেই আর আমার যেহেতু স্বামী নেই, আছে বলতো বিদেশে, তাহলে আমরা তো চাইলেও একে অপরের সব পাশে থাকতে পারি। পাশে মানে? আপনি কি আমার সাথে পরকীয়ার অফার করছেন? আরে পরকীয়া কেন বলছেন? বলুন বন্ধুত্ব, ভালো বন্ধুত্ব। আচ্ছা পরকীয়ার আপডেট ভার্সন আজকাল বন্ধুত্ব। ওকে আমি রাজি, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি? আর ইউ ভার্জিন? বুঝতেই তো পারছেন আমার একটা স্ট্যান্ডার্ড আছে। আমি আবার ভার্জিন ছাড়া পরকীয়া করি না। প্রিয়তা দ্রুত রিপ্লাই করে, ইয়েস আই এম আ ভার্জিন। ঠোঁট কামড়ে ধরল প্রণয়।
টেক্সট ছেড়ে ভয়েস নোট করলো, ও রেইলি ম্যাডাম, আপনি ভার্জিন, বাট আমি কিন্তু আপনার সমস্ত বডির সিক্রেট জানি। এমনকি এতটুকু বলতেই আঙ্গুল ফসকে ভয়েসটা সেন্ড হয়ে গেল। আবারও ভয়েস রেকর্ড করলো প্রণয়। উগ্র নেশালো কণ্ঠে বলল, ও ম্যাডাম, আপনি ফার্স্ট সিসিউট করা বন্ধ করুন, একটু ঢেকে ঢুকে অন্যদিকে ঘুরে বসুন। আমি বাসায় না থাকলেও রাতে ইনার পড়বেন। আপনার এরা নির্লজ্জের মতো আমার দিকে উকিঝুঁকি দিচ্ছে। আমি যে কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। এই অধমের ওপর একটু তো মায়া করুন। দেখুন কেমন নির্দয়ভাবে ল্যাপটপের দিকে চেপে ধরে আছে। ও তো আপনার, বলুন, ও কি এত চাপ সহ্য করতে পারে? ব্যথা পাচ্ছে তো, টনটন করছে। আই ক্যান নট কন্ট্রোল দ্য সেন্সিয়েশন। এবার আসি আপনার ভার্জিনিটিতে ম্যাডাম। আপনি যে বেবি পিঙ্ক টি শার্টটা পরে আছেন, ওটা একটু ওপরে তুলুন। ডান দিকটায় একদম স্মুথ ব্যাটারি, বামটা দিকে একদম শুরুর দিক থেকে একটু নিচের দিকে দেখুন। থকথকে সাদা চামড়ার ওপর একটা টকটকে লাল তিল, ওটা দেখলে না আমার নেশা চড়ে যায়। ওইটা প্রতিবার আলাদা আলাদা ভাবে আদর করতে ভালো লাগে। ওইটাতে স্ট্রোক করা আমার স্বামীর প্রিয় আপনার স্বামীর প্রিয় সাবজেক্ট। দেখুন রেড ডটার আশেপাশে দু একটা ভাইটা হয়তো খুঁজে পেতে পারেন, তবে ভুলে উত্তর দিকে মুখ করে আবার তুলতে যাবেন না। বউ কাছে নাই, বুঝতে তো পারছেন। এমন লোভনীয় খাবার দেখলে তো এমনিতে ক্ষুধা লেগে যাবে। প্রিয় খাবারের লোভ দেখাবেন না ঠিকই, অথচ খেতে দিবেন না, তো হয় না। আরও শুনবেন? আচ্ছা শুনুন। আপনার লেফট থাইসের ঠিক মাঝ বরাবর একটা ছোট্ট কালো তিল আছে। আপনার কাঁধে ঠিক পেছনেও একটু নিচে একটা বাম মার্ক আছে, যেটা সম্পর্কে আপনি নিজেও জানেন না। আপনার পিঠেও গুনে গুনে 3টা তিল আছে, এগুলো সম্পর্কেও আপনি জানেন না। তাছাড়াও আপনার বডি পার্ট একদম বাটারলি স্মুথ, এক্সিটেড সফট অ্যান্ড হোয়াইট লাইক দিটস আ ক্রিম। আর কিছু শুনবেন? প্রিয়তা যেন এতেই অবাক হয়ে গেল। এত কিছু কিভাবে জানে এই মানুষটা? রুমটা অন্ধকার, সশব্দে কলার টিউন বেজে উঠেছে মুহূর্তেই। ভয়েস নোট দুটো শোনামাত্র বুক ছ্যাদ করে উঠেছিল প্রিয়তার, হাত লাফিয়ে উঠেছিল। ভয়ে ভয়ে তাকালো উত্তর দিকটায়, কিন্তু নজরে কিছু আসেনি। সূক্ষ্ম ঢোক গিলে প্রিয়তা নিজের শরীরের দিকে তাকাতেই সত্যি একটা বেবি পিঙ্ক কালার টি শার্ট সে পরে আছে। আবারও অন্ধকার রুমে সশব্দে কলার টিউন বেজে উঠতে কেঁপে ওঠে প্রিয়তা। সাদা কালো বিচ্ছুরি স্কিনে জল জল করে ওঠে একটি নাম, প্রণয় ভাই। ভয়ে লাজে কুণ্ঠিত হলো প্রিয়তার সর্বাঙ্গ। চোখে লজ্জার লেশমাত্র না থাকলেও ভেতরটা কেমন যেন হচ্ছে। লজ্জাবতীর মতো নিয়ে গেছে মেয়েটা। মানুষটা 1000 মাইল দূরে, তবুও লজ্জা সামলাতে হিমশিম খাচ্ছে প্রিয়তা। সাথে সাথে লজ্জায় মিশিয়ে যাচ্ছে নিজের সর্বকায়া। প্রিয়তার মনটা ক্ষীণ হলো। লজ্জা রাঙানো মুখশ্রী ভার করে একটু শরতের কালো মেঘ, কারণ সে প্রণয়ের ফোনটা ধরতে পারেনি। নিজে কল ব্যাক করতে গেলে ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠে ভেসে এলো, সরি, ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স টু মেক দিস কল। চোখ টলমল করে উঠল প্রিয়তার। ছোট্ট মনটা উথালা পাতালো করলো প্রিয় মানুষটার সাথে কথা বলার ব্যাকুলতায়। আরও মেসেজ করলো, প্লিজ আরেকবার ফোন করুন প্রণয় ভাই, আমার ইউএসডি রিচার্জ নাই। কিন্তু মেসেজ কেবল সেন্ড হলো, আগের নেই আর ডেলিভারি হলো না। অর্থাৎ প্রণয় অফলাইনে চলে গেছে। মেসেঞ্জারে কল দিল, সেটাও গেল না। কুটকুট শব্দ করে ডিসকানেক্ট হয়ে গেল। রাগে অভিমানে ফর্সা নাকে টোকায় জমা হলো গোলাপি আভা। না চাইতো চোখ বেয়ে গড়িয়ে পড়লো নোনা পানি। প্রিয়তার চোখের পানি দেখে আতঙ্কিত আকস্মিক ব্যথায় বুকটা টনটন করে উঠল। প্রণয়ের দৃষ্টি সরাতে মন চাইল না নিষ্পাপ মুখটা দিক থেকে। এই মেয়েটাকে যে যেভাবে পাওয়ার চেষ্টা করুক না কেন, দিন শেষে পাওয়ার হয় না। পেয়েছে বলে পরিপূর্ণ তৃপ্তি আসে না। সময়ের সাথে আরো আরো বেশি করে পাওয়ার তাড়না জাগে মনে। এই বুকের তৃষ্ণা যেন কোনো অন্ত নেই। যতবার তাকে নিংড়ে নেওয়ার চেষ্টা করে, ততবারই আরো তীব্রভাবে পুনরায় আহরণের পিপাসা বাড়ে। তাকে কিভাবে পেলে, কত গভীরভাবে ভালোবাসলে তার পুনরায় পাওয়ার ইচ্ছাটা জাগবে। মনে স্বীকৃতি দেবে পরিপূর্ণ তৃপ্তি বলে এমন গভীরতা দুনিয়ায় আছে বলে জানা নেই। প্রণয়ের সব উল্টো হয়ে
সব উল্টো হয়ে কাছে যায়, তত আরো কাছে যাওয়ার জন্য তৃষ্ণা বাড়ে। 1 মিলিমিটারের দূরত্ব হৃদয় সহ্য করতে পারে না। পাকাপাকি বুকের ভেতরে রেখে দিতে উন্নত প্রযুক্তি আবিষ্কার এখনো হয়নি, না হলে কত টাকা লাগুক প্রণীতা কিনতো। প্রণয় মনে মনে বলল, দূর থেকে আমাকে জ্বালিয়ে দিচ্ছ রক্তজবা, ভেতরে চলছে এক অসহ্য দহন, চলছে এই নিকৃষ্ট বুকটাও। এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, মিটাবে না ততক্ষণ তোমাকেও কাছে না পেলেও আমিও ছাড়ছি না। প্রিয়তা জানে না উত্তর দিকে কোথায় ক্যামেরা, তবু উত্তর দিকে ঝরঝর চোখে তাকে কন্দনরত কণ্ঠে বলল, আমি জানি আপনি সব দেখতে পাচ্ছেন প্রণয় ভাই, আমি আপনার সাথে কথা বলবো। এই গুনগুনিয়ে কান্না সহ্য করতে পারল না প্রণয়, ফুপিয়ে উঠতে পুনরায় সশব্দে বেজে উঠল ফোন। এবার এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঝাঁপিয়ে পড়ে রিসিভ করলো প্রিয়তা। সে কিছু বলার আগে অপর প্রান্ত থেকে ধমক ভেসে এলো, ইস, বুকে ব্যথা ধরিয়ে দিলি আমার, আবার হাড়ের রুকি বানাবি নাকি? সব কথা এমন ফ্যাত করে কাঁদতে হয় বুঝি? এই বুকে যে যন্ত্রণা হয়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, নেক্সট টাইম কাঁদবি না, সোজা বুক বরাবর শুট করে দিস, দ্যাটস বেটার দেন টু ইয়োর কেয়ারিং। কান্না থামিয়ে নাক টানল প্রিয়তা, অভিমানী কণ্ঠে বলল, আবার বকছেন? কেন বুঝেন না? আপনাকে ছাড়া আমি থাকতে পারি না। সব সহ্য হয়, কিন্তু আপনার বিয়োগ বেদনা সহ্য হয় না। নেক্সট টাইম ছেড়ে দেবে না? বলুন, কেন এমন করেন? ফোনটা কানের কাছে চেপে ঠোঁট চেপে হাসলো প্রণয়, চোখ বন্ধ করতে বুকে হাত রেখে বলল, কে বলেছে? কে বলতে পারে রক্তজবা? হয়তো গোটা একটা জীবনে তোমাকে আমায় ছাড়াই পাড়ি দিতে হবে। খুব যত্ন করে তোমায় ফাঁকি দেব আমি। আমার রক্তজবাকে হারিয়ে দিব, হারিয়ে যাব অনেক দূরে। কাঁদবে তুমি, চিৎকার করবে, কিন্তু চোখের পানি মুছে দেওয়ার জন্য এই আমিটাই আর কোনোদিন পাবে না। তুমি বুঝতে পারবে হারানোর যন্ত্রণা ইহজগতে, আর পেয়ে হারানোর যন্ত্রণা জন্মান্তরের। তুমি আমাকে পেয়ে হারাবে রক্তজবা। প্রথম 2 লাইন শুনেই পরের কথাগুলো শুনতে পেল না প্রিয়তা, তবে তার বিশ্বাস আটকে নেওয়ার জন্য এই কথাগুলোই যেন যথেষ্ট ছিল। চোখ দুটো পুনরায় জ্বালা করলো, মায়াবী চোখ দুটো বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল নিঃশব্দে অশ্রু। অবুঝ অভিমানী বুকে ভারী হয়ে উঠেছে প্রিয়তার। ফোন কেটে নিতেন ধরলে স্থির নরম পুরুষালী একখানা কণ্ঠ ভেসে এলো, ভীষণ আদরে কণ্ঠে ডাকলো, রক্তজবা। সম্বোধন শুনে ফোন কাটার শক্তি হারালো প্রিয়তা, জবাব দিল না, কানে ফোন চেপে চুপচাপ বসে রইল। প্রণয় আরো নরম গলায় ডাকলো, আমার জান, আমার অস্তিত্ব, আমার নিঃশ্বাস, আমার আদুরে বাচ্চা, আমার রক্তজবা। এবার আর নিজেকে সামলাতে পারলো না প্রিয়তা, মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। বুকে হাত রেখে মৃদু ধ্বনিতে ধমকে উঠল প্রণয় কাতর গলায় বলল, দূর বোকা মেয়ে, শুধু শুধু কেন আমার বুকে ব্যথা বাড়াস? তোর সাথে কি মজাও করতে পারবো না? তোকে ছেড়ে আমি যাবো কোথায় বল? আত্মা ছাড়া কি শরীরের মূল্য আছে? ঠিক তেমনই তুই ছাড়া, আমার জান ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। যেদিন সাদা কাপড়ে মুড়িয়ে 3.5 হাত মাটির নিচে রেখে আসা হবে, সেদিন বুঝে নিবি আজ থেকে তোর প্রণয় ভাই সত্যি তোকে ভুলে গেছে। আজ থেকে তোকে নিজেকে বুঝতে হবে। আরো জোরে কান্না করে দিল প্রিয়তা, চোখে জলে বুক ভাসিয়ে দিল। প্লিজ প্রণয় ভাই, এসব অলক্ষণের কথা একদম বলবেন না। তাড়াতাড়ি ফিরে আসুন আমার কাছে, আপনাকে খুব খুব দেখতে ইচ্ছে করছে। সত্যি ফিরে আসবো। আসলে কি দিবি? যা চাইবেন সব। ঠিক আছে, আর মাত্র 4 দিন, তারপর ফিরে আসবো। না না প্লিজ, এত সময় আপনাকে ছাড়া থাকতে পারবো না, কালকেই ফিরে আসুন। ঠোঁট ঠেলে হাসলো প্রণয়, গভীর কণ্ঠে বলল, এক্ষুনি ফিরে আসি? সত্যি? সত্যি আমার জান, আমার কাছে চাইলে আমি শরীর কেন রুহের মায়া ত্যাগ করতে পারি। আর তুই তো সামান্য যাওয়া। খুশিতে মুখ ঝলমল করে উঠল প্রিয়তার। উত্তর দিকের ক্যামেরার দিকে তাকিয়ে ফ্লাইন কিস ছুড়ে দিল, ঠোঁট কামড়ে ধরল প্রণয়, ব্যথা নেশা জড়ানো অসহায় কণ্ঠে বলল, ওইভাবে বাতাসে ছড়িয়ে দিস না জান, আমার জন্য বাটি চাপা দিয়ে রাখ, আমি আসছি, খাবো। অশুভ লোক, আপনি আমাকে ছাড়া ভালো নেই? আমিও তো ওই একই, কি আর ভালো আছি, অরিজিনাল প্রোটিন অভাবে শুকিয়ে মরছি। কান দুটো ঝাঁঝা করে ওঠে প্রিয়তার। জান শোন, ভালোবাসি পাখি, আমার পাখিকে অনেক ভালোবাসি। লজ্জায় মাথা নিচে করে নিল প্রিয়তা, মিনমিনিয়ে গলায় বলল, আমি অনেক ভালোবাসি। তাহলে রাখি যান। শুনুন,
বলো পাখি, ভাত খাইছেন? না কেন? নিজের হাতে খেতে ভুলে গেছি যে। ওটা কোনো কথা? এটাই কথা, জোর করবি না, আমি এসে খাবো আমার জানের হাতে। কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা একটা কথা বলো জান, আমার জন্য ওইখানকার স্পেশাল পেস্তা বাদামের চকলেট নিয়ে আসবেন। আচ্ছা জি, সাবধানে আসবেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক, আমিন। প্রণয় আর কিছু বলল না, ফোন কেটে দিল। বুকটা অসম্ভব রকম ব্যথা করছে তার। এটা কি ধরনের অশনি সংকেত জানে না। কথা দিল তো, কিন্তু সত্যি কি তার ওই বাবুই পাখির ছোট নিরেশে ফিরতে পারবে? সত্যি কি ফিরতে পারবে তার বাবুইয়ের বুকে? তার ছোট ওই ওমের ডানায় কি মুখ লুকাতে পারবে? বুকের ব্যথা সমানতালে বাড়ছে প্রণয়ের। আবারও হার্টের সমস্যা দেখা দিচ্ছে নাকি কে জানে। ওপাশ থেকে প্রিয়তার একটা ছবি বের করলো প্রণয়। অনেকক্ষণ ধরে তাকিয়ে ছবির দিকে চেপে ধরলো তার বুকে। লম্বা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করলো, মৃত্যুর পূর্বে আমার শেষ ইচ্ছাটা তোকে আরেকবার সশরীরে বুকে ঝাপটে ধরা। তার মানে এটা নয় আমি মৃত্যুকে ভয় পাই। শুদ্ধ, শুদ্ধ। দ্বিতীয়বার ডাকের সাথে সাথে খট করে দরজা খুলে দিল শুদ্ধ। কপাল কুঁচকে প্রণয়ের। তেতো কণ্ঠে বলে উঠল উগ্র মেজাজে চেঁচিয়ে, কি এত রাতে জ্বালাচ্ছিস কেন? তোর জন্য কি শান্তিতে কথা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করলো না প্রণয়? পূর্বের গমগমে আওয়াজে প্রশ্ন ছুড়ল, তুই ড্রাগ নিয়েছিস? হ্যাঁ নিয়েছি তো। প্রণয় জবাব দিল না। শুদ্ধকে ঠেলে রুমের ভেতর প্রবেশ করে ইতি উতি তাকাতে তাকাতে চোখ গেল সেন্টার টেবিলের ওপর পরপর 4টে খালি সিরিজের ওপর। বুক চিনচিন করে উঠল প্রণয়ের। অভ্যন্তরের খুব গভীর সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করলো। ফিরে তাকিয়ে বলল, ওয়ার্ল্ড ফেমাস কার্ডিও সার্জন ডক্টর আবুদে চৌধুরী শুদ্ধর ব্লাডে যদি ড্রাগস পাওয়া যায় তাহলে পুরো বিশ্বে সারা পড়ে যাবে। ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলের হেডলাইন হবে, আই ডোন্ট কেয়ার। ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে যাবে, কেরিয়ার নষ্ট হয়ে যাবে। যাবে যাক, যেখানে জীবনের কোনো মূল্য নেই সেখানে কেরিয়ার দেখিয়ে আর বাল ছিড়ব। বাঁচবো এবার কতক্ষণ? ওসব ভেবেচিন্তে লাভ নেই। শুদ্ধর মানসিক পরিস্থিতি বুঝে প্রণয় নেশার ঘরে ভুলভাল বকছে। বেঁচে থাকাটা মানুষের জন্য অভিশাপ হয়ে যায় কোনো কোনো সময়, যেমনটা এর ক্ষেত্রেও। মিছে সমবেদনা দেখানোটার বিষয় নয় প্রণয়, তাই এই বিষয়ে কথা বাড়ালো না প্রণয়। গমগমিয়ে গলায় বলল, আমরা এক্ষুনি বিড়ি ব্যাক করবো। বুড়ো কুচকালো শুদ্ধ। এখন এখন রাত কটা বাজে জানিস? জানি। তাহলে তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে। তুই যাবি তো চল, না হলে থাক। শুদ্ধ বিরোধ করলো না। দুজনে এই মধ্যরাতে হোটেল ছেড়ে বেরিয়ে এলো। অন্ধকার নির্জন হাইওয়ে ধরে 300 কিলোমিটার পার হয়ে যাওয়ার পর গতিতে ছুটছে কালো রঙের টেসলা গাড়িটা। ভেতরের পরিবেশ নিস্তব্ধ। সামনে তাকিয়ে ড্রাইভ করছে প্রণয়, চোখ দুটো স্থির, মুখে শীতল গাম্ভীর্য। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছে তারা। আর মাত্র 2টো মোড় ঘুরলেই এয়ারপোর্ট। কানে ব্লুটুথ গুঁজে নেটফ্লিক্স সিরিজ দেখছে শুদ্ধ। চোখ দুটো নিবু নিবু, সারা শরীর প্রায় অবেশ। অবস্থা থেকে বোঝাই যায় ড্রাগসের 99% শরীরে ছুঁলেও 90% এখনো রক্ত মিশে আছে। শুদ্ধের অবস্থা দেখে স্বস্তি পেল যেন প্রণয়। মনে মনে খুশি হলো। নিজের খেয়ালে ডুবেছিল শুদ্ধ। আচমকা প্রচণ্ড ঝাঁকুনি সামনের দিকে খুলে গেল যেন। নেশাটা একটু চটে গেল। শুদ্ধ রক্তিম চোখে তাকায় প্রণয়ের দিকে, মেজাজ হারিয়ে খেকিয়ে উঠল। এমন করে ব্রেক কষার মানে কি? তোর জন্য অর্ধেক তো মরে গেছি, এখন কি পুরোটা মেরে ফেলতে চাস? প্রণয় ওর মাতলা মধ্যে সঙ্গ দিল না। সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল। সোডিয়াম হলুদ আলোয় রাস্তা দুটো পাশটা ঝকঝক করছে পরিষ্কার। প্রণয় এগিয়ে গিয়ে দেখলো রোডের ঠিক মাঝ বরাবর বিশাল একটা সেডাস লিদানি গাছ জড়ো সমেত উপরে রেখে দেওয়া হয়েছে। ঝড় নেই, তুফান, এমনকি স্বচ্ছ আকাশে কালো মেঘ খেলা করছে সেখানে। এমন গাছটা যেন অদ্ভুত। তাহলে আপনি টানানো ভুরুদয়ের মাঝে 3টা সূক্ষ্ম ভাঁজ পড়লো প্রণয়ের। তার চতুর মস্তিষ্ক চট করে সবটা আন্দাজ করে নিল। এমনকি এটাও বুঝে গেল যে তারা এখানে একা নয়। এমনটা তো পূর্বেই থেকে হওয়ার কথা ছিল। বিশেষ অবাক হলো না প্রণয়। ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ গাড়িতে বসে ঝিমোচ্ছে। প্রতিক্রিয়া দেখানোর সময় নেই। এগিয়ে সে গাড়ির ডোর চাবি দিয়ে লক করে দিল প্রণয়, যাতে কোনোভাবেই শুদ্ধ বের হতে না পারে। সে যতই পূর্ব থেকে প্রস্তুত থাকুক না কেন, মন তো আর মানে না। চোখের পাতা ভিজে গেল প্রণয়ের। বুকের ভেতর হল হল করে ছড়িয়ে পড়ল অসহ্য যন্ত্রণা।
অন্তরটা ভেসে উঠল। দৃশ্যপটে কেবল ভাসতে লাগলো একটা মুখ, একটা কোমল অবয়ব। আকাশের পানি চেয়ে বিড়বিড় করলো, আর হবে না দেখা সত্যি সখী, আর হবে না দেখা। কোমরে গুজে রাখা রিভলভারটা স্বর্ণপণে বের করলো। সতর্ক দৃষ্টি বুলালো আশেপাশে। ভেতরে জমানো উত্তাপ উগরে দেওয়ার পূর্বে হেলিকপ্টারে উড়তে লাগলো। বিলের শব্দ শোনা গেল। চোখে নিমিষে 5টা কালো রঙের জিপ এসে থমকালো পায়ের কাছে। দরদর করে গাড়ি থেকে বেরিয়ে এলো অজস্র প্রশিক্ষণপ্রাপ্ত সেনা। এরা যে এনকাউন্টার স্পেশাল ফোর্স তা বুঝতে একটু সময় লাগলো না প্রণয়ের। এরা এত জনার প্রণয় একা, তবে তাতে কি, সিংহ তো সিংহই হয়। সে কখনো নেকড়েদের হাতে পরাজয় স্বীকার করে না, আর আবরাশিকদার প্রণয়ও করলো না। ওরা কিছু বুঝে ওঠার আগেই জন 20 থেকে 25 জন চোখে নিমিষেই শুয়ে দিল। যত এনকাউন্টার স্পেশাল ফোর্স হোক, শুটিংয়ে আবার আবরাশিকদার প্রণয়কে ধারে কাছে কেউ নেই। চট করে গাড়ির পেছনে লুকিয়ে পড়ল প্রণয়। মুহূর্তেই শুরু হয়ে গেল রক্তারক্তি কারবার। একই সময় চারপাশ থেকে ঘিরে ফেলা হলো প্রণয়কে। বলিষ্ঠ সবল হাত দুটো দুদিক থেকে চারজন ধরলো শক্ত করে। আর বুঝি রক্ষে নেই। এদের হিংস্র চোখ মুখ দেখে কলিজাটা মোচড় দিয়ে উঠল প্রণয়ের। চোখ দুটো নির্জীব। মৃত্যু ভয় হলো সামান্যতম, তবে কলিজাটা গরম সীসা ঢেলে দেওয়ার মতো অনুভূতি। চোখের সামনে ভেসে উঠল প্রিয়তমার হাস্যোজ্জ্বল মুখ, তার আদরে চপলতা। আর বুঝি সেই চোখ দুটো দিকে দেখা হবে না, মিষ্টি মিষ্টি সব আলাপ শোনা হবে না। সে বুঝি আর কোমর জড়িয়ে ধরে আবদার করবে না, ভালোবাসার দাবি জানাবে না। তোমার কাছে আর ফিরে আসবো না রক্তজবা, তোমাকে দেওয়া একটাই কথা রাখতে পারলাম না। এই কথাটা তোমার প্রণয় ভাই রাখতে পারলো না। আদরে ছানা আমার, কষ্ট পাস না জান, ভালোবাসি তোকে, আজও ভালোবাসি। রুহের সাথে শরীরের বিচ্ছেদ হলে ভালোবাসবো। এসব ভাবতে ভাবতে সশব্দে বুকে বর্বর গুলি ছুটে এলো প্রণয়ের। আচমকা টান মেরে সরে গেল প্রণয়। বিপরীত সামনে পড়ে গুলি খেলো তাদেরই একজন, তবে দ্বিতীয় বুলেট আর মিস হলো না। চোখের পলকে ছুটে এসে বিঁধল প্রণয়ের বুকের বাপাশে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা লুহু রক্ত। চোখের সামনে ক্রমশ ঝাপসা হলো পৃথিবী। বলিষ্ঠ দেহটা সজোরে আছড়ে পড়ল মাটিতে লুটিয়ে পড়ার সময় বুক পকেট থেকে ছিটকে পড়ল ফোনটা। সামান্য স্পর্শ লাগতেই ভাঙা স্ক্রিনে শেষবারের মতো জ্বলে উঠল একটা ছবি। নিভু নিভু চোখে ছবির দিকে তাকালো প্রণয়। মুখ থেকে খুব আস্তে অস্ফুটভাবে বেরিয়ে এলো, রক্তজবা। আজকের পর্বটা এখানেই শেষ। আর আমি ঈদের পর থেকে অনেক দিন রেগুলার পর্ব দিচ্ছি না, আসলে আমার পরীক্ষা চলছে, তো এই জন্য ঈদের পরেই পরীক্ষা শুরু হয়ে গেছে। এই জন্য পরীক্ষা চলাকালীন হয়তো মাঝে মাঝে দিব, যেমন আজকে এক্সাম ছিল না, এই জন্য এটা পড়লাম। অনেক বড় এটার পার্টগুলো রানিংগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেগুলো আগের এগুলো দিতে আর যদি একটু বড় হয় তো দিতে একটু সমস্যা হয়। আশা করি সবাই বুঝবেন। 19 তারিখ থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।